আজকের আলোচনায় আমরা ব্যক্তিগত উন্নতি নিয়ে কথা বলবো। তবে শুধু কিছু টিপস নয়, বরং আমরা দেখব কিভাবে লক্ষ্য, সময় ব্যবস্থাপনা, অভ্যাস আর নতুন দক্ষতা এই 4টি জিনিস একসাথে মিলে একটা শক্তিশালী সিস্টেম তৈরি করতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন। মূল আইডিয়াটা হলো একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করা, যেখানে এই 4টে পিলার একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। এর পেছনের কিছু সায়েন্সের কৌশল যদি আমরা বুঝতে পারি, তাহলে পুরো যাত্রাটাই অনেক সহজ হয়ে যায়। একদম। আমাদের এই গভীর অনুসন্ধানের লক্ষ্য হল এই উপাদানগুলোর মধ্যেকার যে যোগসূত্র সেটাকে তুলে ধরা আর কিছু কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করা। চলুন তাহলে শুরু করা যাক লক্ষ্য নির্ধারণ দিয়ে। এটা কেন এত দরকারি? দেখুন, লক্ষ্য ছাড়া জীবনটা অনেকটা দিক নির্দেশনাহীন নৌকার মতো, তাই না? একটা স্পষ্ট লক্ষ্য শুধু আমাদের পথই দেখায় না, এটা আসলে মস্তিষ্কের ডোপামিন রিলিজ করে, আমাদের মোটিভেশনও দেয়। আচ্ছা। যেমন ধরুন, শুধু ভালো ফল করব এটা ভাবার চেয়ে যদি ঠিক করি এই সেমেস্টারে 3.5 জিপিএ আনব, এটাই স্মার্ট লক্ষ্যের প্রথম ধাপ, সুনির্দিষ্ট বা স্পেসিফিক হওয়া। রাইট। আর স্মার্টের বাকি অংশগুলো MART, ওগুলোও তো গুরুত্বপূর্ণ। অবশ্যই। লক্ষ্যটা হতে হবে পরিমাপযোগ্য, মেজারেবল, যাতে ট্র্যাক করা যায়। অর্জনযোগ্য, অ্যাচিভেবল আর বাস্তবসম্মত হওয়াও দরকার, নাহলে হতাশ হওয়ার সম্ভাবনা থাকে। আর সবশেষে সময় সীমাবদ্ধ, একটা ডেডলাইন থাকা জরুরি। এটা শুধু সাফল্যের জন্য নয়, শুনলাম মানসিক চাপ কমাতেও নাকি সাহায্য করে, যেমন CBTতে ব্যবহার হয়। হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতেও কিন্তু লক্ষ্য নির্ধারণকে ব্যবহার করা হয়। চিন্তাভাবনা আর আচরণ পরিবর্তনের জন্য এটা একটা কার্যকরী টুল। আরেকটা মজার উদাহরণ দিই, ওয়ারেন বাফেটের কথা শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। উনি নাকি 25টা লক্ষ্যের তালিকা করে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা বেছে নেন, আর বাকি 20টা ওগুলো সচেতনভাবে বাদ দিয়ে দেন, এড়িয়ে চলেন। বাহ, ইন্টারেস্টিং তো। ফোকাস ঠিক রাখার জন্য অপ্রয়োজনীয়কে না বলা। একদম। কারণ আমাদের রিসোর্স, সময়, মনোযোগ সবই তো সীমিত। ঠিক। লক্ষ্য তো না হয় ঠিক হলো, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সময়, সেটা ম্যানেজ করব কিভাবে? এখানে সময় ব্যবস্থাপনার ভূমিকাটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময় ব্যবস্থাপনা কিন্তু শুধু অনেক কাজ করা নয়, বরং সঠিক কাজটা করা। রাইট। এখানে আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা খুব সাহায্য করতে পারে। কাজগুলোকে জরুরি আর গুরুত্বপূর্ণ এই দুটো ভিত্তিতে ভাগ করে ফেলা। আচ্ছা, ওই যে 4টে ভাগ, জরুরি ও গুরুত্বপূর্ণ। হ্যাঁ। 1 নম্বর, জরুরি ও গুরুত্বপূর্ণ, ডু ফার্স্ট, এখনই করতে হবে। 2 নম্বর, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, স্কেডিউল, এগুলোর জন্য পরিকল্পনা করতে হবে। এই 2 নম্বরটাই মনে হয় সবচেয়ে অবহেলিত হয়, তাই না? ঠিক ধরেছেন। অথচ সফল ব্যক্তিরা কিন্তু এই কাজগুলোতে, যেমন প্ল্যানিং, শেখা, সম্পর্ক তৈরি বা ধরুন শরীরচর্চা, এগুলোতেই বেশি সময় দেন, কারণ এগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব আছে। আর বাকি দুটো? 3 নম্বর হইল জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, ডেলিগেট, অন্য কাউকে দিয়ে করানো গেলে ভালো। আর 4 নম্বর, জরুরিও নয়, গুরুত্বপূর্ণ নয়, এলিমিনেট, এগুলো বাদ দেওয়াই ভালো। কিন্তু বাস্তবে প্রায় তো মনে হয় সব কাজই জরুরি আর গুরুত্বপূর্ণ। তখন কি করা যায়? এটা একটা কমন চ্যালেঞ্জ। এখানে প্রায়োরিটি সেট করার স্কিলটা কাজে লাগে। আর মনোযোগ ধরে রাখার জন্য ছোট ছোট কিছু টেকনিক আছে। যেমন ধরুন পোমোডোরো টেকনিক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, অথবা টাইম ব্লকিং, ক্যালেন্ডারে নির্দিষ্ট কাজের জন্য সময় ব্লক করে রাখা। আচ্ছা, তাহলে লক্ষ্য ঠিক হলো, সময়ও ম্যানেজ করলাম, কিন্তু কাজটা নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য তো অভ্যাস দরকার, তাই না? এক্স্যাক্টলি। অভ্যাস হলো অনেকটা অটো পাইলট মোডের মতো। এটা একটা চক্র মেনে চলে। সংকেত বা কিউ, তারপর একটা আকাঙ্ক্ষা বা ক্রেভিং, এরপর প্রতিক্রিয়া বা রেসপন্স, আর সবশেষে পুরস্কার বা রিওয়ার্ড। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন সকালে ঘুম থেকে উঠে কফি খাওয়ার ইচ্ছা হলো, ঘুম ভাঙাটা সংকেত, কফির তেষ্টাটা আকাঙ্ক্ষা, কফি বানানোটা প্রতিক্রিয়া, আর কফি খেয়ে সতেজ লাগাটা হলো পুরস্কার। এই চক্রটা বারবার চলতে চলতে অভ্যাসে পরিণত হয়। বুঝলাম। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটসে তো এই চক্রটা নিয়েই বলেছেন। হ্যাঁ, উনি 4টে নিয়ম দিয়েছেন ভালো অভ্যাস তৈরির জন্য। সংকেতটাকে স্পষ্ট করুন, আকাঙ্ক্ষাটাকে আকর্ষণীয় করুন,
প্রতিক্রিয়াটাকে সহজ করুন আর পুরস্কারটাকে তৃপ্তিদায়ক করুন। আর ওই যে 1% উন্নতির কথাটা, ওটা খুব ইন্টারেস্টিং লাগে। ও হ্যাঁ, প্রতিদিন মাত্র 1% উন্নতি হয়তো শুরুতে কিছুই মনে হবে না, কিন্তু বছর শেষে এর চক্রবৃদ্ধি প্রভাবটা অমছনান। এটাকে উনি বলেছেন সুপ্ত সম্ভাবনার মালভূমি বা প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। বাহ, মানে ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন। ঠিক। আর এই ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের আত্মপরিচয়ও গড়ে তোলে। আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ, এই বিশ্বাসটা তৈরি হয় প্রতিদিন ব্যায়াম করার ছোট অভ্যাস থেকে। আচ্ছা, উন্নতির জন্য তো আবার নতুন জিনিস শেখাও দরকার, মানে দক্ষতা অর্জন। শুধু বই পড়লে বা লেকচার শুনলেই কি শেখা হয়ে যায়? না, ঠিক তা নয়। শেখার পর নিজে নিজে মনে করার চেষ্টা করা, যাকে বলে অ্যাক্টিভ রিকল, সেটা অনেক বেশি কার্যকর। মানে বই বন্ধ করে বা ভিডিও পজ করে নিজে থেকে তথ্যটা মনে করার চেষ্টা করা। এটা তো পরীক্ষার প্রস্তুতির মতো শোনালো। খানিকটা। এর সাথে যদি স্পেসড রেপিটেশন যোগ করা যায়, মানে কিছু সময় পর পর আবার জিনিসটা ঝালিয়ে নেওয়া, তাহলে তথ্যটা স্মৃতিতে গেঁথে যায়। এটা আমাদের ভুলে যাওয়ার যে স্বাভাবিক প্রবণতা, ফরগেটিং কার্ভ, সেটাকে ঠেকায়। এখন তো কোর্সেরা, ইডেক্সের মতো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, সুযোগ অনেক, কিন্তু শেখাটা ধরে রাখতে গেলে সে আবার ঘুরে ফিরে লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা আর অভ্যাস তৈরির গুরুত্ব চলে আসে। সবকিছু ইন্টারকানেক্টেড। কিন্তু এত কিছুর পরেও তো একটা সমস্যা থেকেই যায়, কাজ ফেলে রাখা, মানে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা। এটা কেন হয়? শুধুই কি আলসেমি? না, সবসময় আলসেমি নয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ব্যর্থ হওয়ার ভয়, কাজটা খুব বড় বা কঠিন মনে হওয়া, পারফেক্ট হতে চাওয়ার চাপ, অথবা কাজটা থেকে কোনো তাৎক্ষণিক আনন্দ না পাওয়া। ও আচ্ছা। মনস্তাত্ত্বিকভাবে একটা ব্যাখ্যা আছে, হাইপারবোলিক ডিসকাউন্টিং, মানে আমরা ভবিষ্যতের বড় পুরস্কারের চেয়ে বর্তমানে ছোটখাটো আনন্দ বা আরামকে বেশি গুরুত্ব দিই। যেমন এখন পড়ার চেয়ে একটু ফেসবুক বা ইউটিউব দেখাটা বেশি আকর্ষণীয় লাগে। এটা তো খুবই সত্যি। পরীক্ষার আগের রাতে হঠাৎ ঘর গোছানোটা খুব জরুরি মনে হয়। হ্যাঁ, ঠিক তাই। এর থেকে বের হওয়ার কিছু উপায় আছে অবশ্য, যেমন বড় কাজকে একদম ছোট ছোট ম্যানেজেবল অংশে ভাগ করে ফেলা, অথবা টেম্পটেশন বান্ডলিং, মানে অপছন্দের কাজের সাথে পছন্দের কিছু জুড়ে দেওয়া। যেমন ধরুন, ঠিক করলেন যে শুধুমাত্র জিমে গিয়ে ব্যায়াম করার সময়ই আপনার প্রিয় পডকাস্টটা শুনবেন, তাহলে ব্যায়াম করাটা একটু হলেও আকর্ষণীয় হয়ে উঠবে। বাহ, দারুণ আইডিয়া তো। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, ব্যক্তিগত উন্নতি আসলে কোনো একটা জাদুঘরি বটিকা নয়। একদমই না। লক্ষ্য আমাদের পথ দেখায়, সময় ব্যবস্থাপনা সেই পথে হাঁটার জন্য রুটিন তৈরি করে দেয়, অভ্যেস সেই রুটিনটাকে নিয়মিত আর সহজ করে, আর নতুন দক্ষতা আমাদের এগিয়ে চলা ক্ষমতা বাড়ায়। ঠিক, এই চারটে জিনিস যখন একসাথে কাজ করে, তখনই একটা শক্তিশালী আর টেকসই উন্নতির ভিত তৈরি হয়। এটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়, একটা চলমান প্রক্রিয়া। তাহলে আজকের আলোচনা থেকে একটা চিন্তার খোরাক রেখে যাই। যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি দীর্ঘমেয়াদে এত বড় একটা পার্থক্য তৈরি করতে পারে, তাহলে এমন কোনো একটা ছোট অভ্যেস বা দক্ষতা আছে যা আজকেই শুরু করা যেতে পারে, এমন কিছু যার জন্য ভবিষ্যতের আপনি আজকের আপনাকে ধন্যবাদ জানাবেন।